রিয়ান বেবি, প্লিজ দেখো, ঈশার কাছে পিঁপড়া আছে। আমি 100% শিওর। যদি না থাকে? আর আড্ডা দিব না, ঘুমোতে চলে যাব। নো, এইটুকুতে হবে না। তাহলে? ঈশাকে রেসপেক্ট দিয়ে কথা বলবি। ওকে, ডান। তারপর রিয়ান ঈশাকে সার্চ করলো, বাট কিছুই পেল না। রিয়ান অগ্নি দৃষ্টি নিক্ষেপ করলো লিসার দিকে। লিসা তার পরেও বলল, সরি বেবি, আর হবে না। গেট লস্ট। আপু, আমার এতটাও মাথা খারাপ না যে আমি পিঁপড়া নিয়ে ঘোরাঘুরি করব। তুমি চুপ করো। আমি জানি এটা তোমারই কাজ। আমাকে অপমান করার জন্যই তুমি এটা করেছো। আবার আমার ঈশার সাথে দুর্ব্যবহার করছিস। আর একটা কথা যদি বলিস তাহলে এই রাতে এখনই তোকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিব। তুমি সামান্য এই মেয়েটার জন্য আমাকে এসব কথা বলতে পারলে? আরেকবার সামান্য বলেছিস তো একটা থাপ্পড় মাটিতে পড়বে না। ও এই রিয়ান শাহের বউ, সেটা মাথায় রাখিস বেয়াদব মেয়ে। বলেই ঈশা হাত ধরে রুমে নিয়ে গেল। ঈশা তো ভিতরে ভিতরে খুব হাসছে এটা ভেবে যে লিসা শাকচুন্নি আচ্ছা শিক্ষা পেয়েছে। রিয়া তো ড্রয়িং রুম থেকে নিচের রুমে চলে গেছে, আর লিসা সেখানে দাঁড়িয়েই ডাকে ফুঁসছে। ঈশা, তোমাকে আমি ছাড়বো না। প্রথমত, আমার রিয়ানকে আমার থেকে কেড়ে নিয়েছো। অ্যান্ড দ্বিতীয়ত, আজ তুমি ইচ্ছা করে রিয়ানকে দিয়ে আমায় অপমানিত করিয়েছো। এর শোধ আমি তুলবই। ভেবেই হনহন করে লিসা নিচের ঘরে চলে গেল। রিয়ান রুমে সেই ওয়াশরুমে চলে গেল। ঈশা তো বসে বসে হাসছে লিজার কথা ভেবে। খুব তো আসছিলি বেবি বেবি বলে ঢলাঢলি করতে, এখন তো এই বেবি তোরে তেল মালিশ করলো। ভেবেই আরো হাসছে ঈশা। কি হাসা হয়েছে আপনার? রিয়ানের কথা শুনে ঈশা রিয়ানের দিকে তাকালো। দেখলো রিয়ান দাঁড়িয়ে আছে হাতে হাত গুজে। ঈশা বলল, আপনি? তো আমি ছাড়া কে হবে শুনি? না, কেউ না তো। লিজাকে আমায় দিয়ে অপমান করালে কেন? মানে আমি কেন অপমান করতে যাব? আজই করেছেন তো আপনি। তুমি করিয়েছো। ও, আমি কি তাহলে আপনাকে বলেছি বাবু লিজেকে একটু অপমান করো? বলেছি? না করনি, বাট পিঁপড়ার ভয় দেখিয়ে তো করাতে পেরেছো। আমার এত শখ নাই ওকে। আর আমি কেনই বা করতে যাব? কারণ তুমি আমায় অন্য কারো সাথে সহ্য করতে পারো না। হা 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 হা। আপনি যার সাথে ইচ্ছা মিশুন, আমার কি? তোমার কি আমায় বোকা মনে হয়? ভাবো আমি কিছুই বুঝি না। আমি খুব ভালো করে জানি তুমি এসব করেছো, তাও ইচ্ছে করে। আমি কখনো বলি আপনি কি বোঝেন না? আপনি তো বুঝে পৃথিবী উল্টিয়ে ফেলেছেন। নাও আমি ঘুমাবো, গুড নাইট। বলেই ঈশা শুয়ে পড়ল। আর রিয়ান সেখানে দাঁড়িয়েই মুচকি হেসে ভাবতে লাগলো। আমি বেশ বেশ ভালো করে বুঝতে পারছি জান যে আমি তোমার পুরোটা মন জোরে না থাকলেও অল্প হলেও তোমার মনে জায়গা করে নিতে পেরেছি। তারপর রিয়ান আর কিছু না ভেবে নিচেও গিয়ে ঈশাকে বুকে নিয়ে শুয়ে পড়ল। ঈশাও আরামসে ঘুমিয়ে গেল। এইদিকে সকালে পানির ছিটায় রিয়ানের ঘুম ভেঙে গেল। চোখ খুলে দেখে ঈশা তার ভেজা চুলগুলো ছাড়ছে, আর রিয়ান সেই দৃশ্য মুগ্ধ নয়নে দেখছে। ঈশা আজ বেগুনি কালারের একটি পাতলা শাড়ি পরেছে, এতে পেট দৃশ্যমান। রিয়ানের দৃষ্টি এখন ঈশার পেটের দিকে। নেশা ভরা চোখে এক ধ্যানে তাকিয়ে আছে। ঈশা হঠাৎ রিয়ানের দিকে তাকাতেই খেয়াল করে রিয়ান তার পেটের দিকে তাকিয়ে আছে। ঈশা চমকিয়ে তাড়াহুড়ো করে রুম থেকে বেরিয়ে গেল। ঈশার কাণ্ডে রিয়ান হাসছে। আমিও দেখবো জান তুমি কত পালিয়ে পালিয়ে থাকতে পারো। বলেই রিয়ান ওয়াশরুমে চলে গেল। আর ঈশা নিচে এসে রিয়ানের মাকে সাহায্য করতে লাগলো। কিছুক্ষণ পর রিয়ানও চলে আসলো, তবে রেডি হয়ে অফিসে যাওয়ার জন্য। কি রে বাবা, রেডি হয়ে আসলে যে? অফিস যেতে হবে মা, আর্জেন্ট। ও আচ্ছা, যা। এমনিতে অনেকদিন ধরে যাসনি। মা, তাই ভাবলাম আজ থেকে যাওয়া শুরু করব। হুম, ভালো করেছিস। এখন আয়, খেয়ে নে।
তারপর বাকিরা আসলো। লিজা রিয়ানের সামনাসামনি বসলো আর ঈশা রিয়ানের পাশে। খাওয়া শুরু করতেই ঈশার মনে হলো কেউ তার পায়ে খোঁচাচ্ছে। ঈশা ভাবলো এটা রিয়ানের কাজ, তাই রিয়ানের দিকে অগ্নি দৃষ্টিতে তাকালো। কিন্তু রিয়ান স্বাভাবিকই আছে। পরক্ষণে ঈশা আবার ভাবলো, সেদিন তো উনি সামনে ছিল, কিন্তু আজ তো পাশে, আর পাশে থেকে এইভাবে খোঁচানো সম্ভব না। তাহলে ঈশা সামনে তাকালো, দেখলো লিসা খাচ্ছে আর রিয়ানের দিকে তাকিয়ে বাঁকা হাসি দিচ্ছে। ঈশা নিজের পায়ের দিকে তাকিয়ে দেখলো লিসারই পা। রিয়ানের পা পিছনের দিকে থাকায় ভুলবশত ঈশার পায়ে খোঁচাচ্ছে। ঈশা রেগে গিয়ে জোরে একটা লাথি মারলো লিসার পায়ে। এতে লিসা চিল্লিয়ে উঠল। ঈশা তাড়াতাড়ি লিসার দিকে পানি এগিয়ে দিল এবং উত্তেজিত কণ্ঠে বলে উঠল, কি হলো আপু, এইভাবে চিল্লিয়ে উঠলেন কেন? লিসা পানি খেয়ে ঈশার প্রশ্নের উত্তর না দিয়ে রিয়ানকে বলল, বেবি, তুমি আমায় লাথি মারলে কেন? হোয়াট? আমি কেন লাথি মারতে যাব? এই, তুই কিসব উল্টাপাল্টা কথা বলছিস? উল্টাপাল্টা না, আমি তো রিয়ানকে পা দিয়ে। বলেই লিজা চুপ হয়ে গেল। ঈশা বুঝেও না বুঝার ভান করে আবার বলল, ওনার পায়ে কি আপু? মানে না, কিছু না। বলেই লিজা খেতে লাগলো। বাকিরাও আর কথা বাড়ালো না, যে যার মতো খেয়ে নিল। খেয়ে রিয়ান উপরে চলে গেল আর ঈশা রিয়ানের মাকে টুকটাক হেল্প করছে। এমন সময়ই ঈশার ডাক পড়লো। রিয়ানের কাছে যা, হয়তো কোনো কিছু প্রয়োজন। আচ্ছা মা, যাচ্ছি। বলেই ঈশা রুমের দিকে চলে গেল। রুমে যেতেই রিয়ান ঈশাকে হ্যাঁচকা টান দিয়ে নিজের সাথে মিশিয়ে ফেললো আর ঈশা ছুটোছুটি করছে। ছাড়ুন, হচ্ছেটা কি? এখনই কেউ এসে পড়বে। তাই এত পালাই পালাই করো কেন বলো তো? বরকে সময় দিতে হয় জানো না? আপনি কোনো বাচ্চা না যে আপনাকে সময় দিতে হবে। ওকে আমার সময় দিতে না পারলে নতুন অতিথি এনে দেই, তাকে সময় দিও। ছি, আপনার মুখে কি কিছুই আটকায় না? ছাড়েন বলছি, কাজ আছে। নো। বলেই ঈশাকে কিস করে বসলো। কিছুক্ষণ পর ছেড়ে দিয়ে বলল, বাকিটা অফিস থেকে এসে বলবো। তারপর ঈশার কপালে একটা কিস করে বেরিয়ে পড়ল। ঈশা রিয়ানের কাণ্ডে মুচকি হাসলো। তারপর রুম থেকে বেরোতে নিতেই লিজার সামনে এসে দাঁড়ালো। তারপর হাতে হাত গুজে বলল, বেশ ভালোই তো তোমাদের মাঝে প্রেম চলছে। ঈশার এসব বিরক্তি লাগলেও বলল, হ্যাঁ, তা তো অবশ্যই। গুড গুড, এই ভালোবাসা থাকবে তো? বলে লিজা হাসতে হাসতে চলে গেল নিজের রুমে। ঈশা মুচকি হেসে বলল, ভালোবাসায় তো নেই, আর তুই কি গ্যাঞ্জাম করবি? না তো। ভেবেই ঈশা রুম থেকে বেরিয়ে রিয়ানের মায়ের কাছে চলে গেল এবং গল্প করতে লাগলো। আচ্ছা, একটা সত্যি কথা বলতো, লিজা কি তোকে কিছু বলেছে? কেন মা? ওহ, বাঁচলাম। কিন্তু কি বলবে সেটা তো বলো। লিজা ছোট থেকে রিয়ানকে ভালোবাসে, তবে রিয়ান ওকে পছন্দ করতো না, আর এখনো করে না। তাই তোদের মধ্যে ঝামেলা সৃষ্টি করতে পারে। ও, হুম। তাই যদি তোকে উল্টাপাল্টা কিছু বলে, ওর কথায় বিশ্বাস করবি না, যতই প্রমাণ দেখাক। মনে রাখিস, তোর বাবা একজন পুলিশ অফিসার, আর পুলিশ অফিসারের মেয়ে হিসেবে সবকিছু খুঁটি করে দেখা এবং বিবেচনা করা তোর দায়িত্ব। হুম মা, আমি সব দায়িত্ব মেনে চলবো। এই তো আমার লক্ষ্মী মেয়ে। হুম। এইদিকে কি সব ঠিক মতো হচ্ছে তো? হ্যাঁ। গুড অর ফিঙ্গারপ্রিন্টস? আচ্ছা, ভালোভাবে টেস্ট করে রিপোর্ট পাঠাবে কেমন? আর হ্যাঁ, কেউ বুঝতে পারেনি তো? না। গুড, এভাবেই সব ম্যানেজ করো কেমন? বাই। বলেই রিয়ান ফোন কেটে দিল। কি ভেবেছিলে আমার অজানা শত্রু তুমি আমাকে শেষ করবি? এই রিয়ান শাহকে এখনো ভালো করে চিনতে পারিসনি। তোর থেকেও বড় বড় ক্রিমিনালকে পুলিশের হাতে ধরিয়ে দিয়েছি, আর তুই ভাই এমন কি এই রিয়ানকে বোকা ভেবে খুব বড় অন্যায় করেছিস। আর আমার সাথে পাঙ্গা নিয়ে করেছিস অপরাধ,
আর অপরাধীদের আমি কখনোই ক্ষমা করি না। তুই তো মরবি। হা হা হা। এইদিকে লিসা সিঁড়িতে তেল ঢেলে দিল। ঈশা, আজ তো তোমায় কেউ বাঁচাতে পারবে না। যখন তুমি নামবে তখনই। ভেবেই লিসা জোরে জোরে হাসতে লাগলো। তখনই বাড়িতে তিশা ঢুকলো আর ঈশা ঈশা বলে চিল্লাতে লাগলো। তিশার গলা শুনে ঈশাও নিচের রুমের থেকে বেরিয়ে আসলো। তিশু তুই? ঈশার কণ্ঠ পেয়ে তিশা উপরে তাকালো এবং দৌড়িয়ে ঈশার দিকে যেতে লাগলো। ঠিক তেল দেওয়া সিঁড়িটায় পা দিতেই তিশা পা পিছলিয়ে গেল। তিশা আম্মুকেও বলে চিল্লিয়ে উঠল আর ঈশা তিশাও বলে চিল্লিয়ে উঠল। তিশা পড়ে যাওয়ার আগেই রিয়াদ এসে ধরে ফেলল। ভাগ্যক্রমে রিয়াদও উপরের দিকে আসছিল। তিশার চিল্লানিতে সবাই এসে উপস্থিত হলো। তিশা ভয়ে এখনো চোখ মুখ খিচে রয়েছে আর রিয়াদ মুগ্ধ নয়নে লুকিয়ে আছে। তারপর রিয়াদ তিশাকে ঠিকমতো দাঁড় করিয়ে দিল। ঈশা দৌড়িয়ে আসছিল তিশার দিকে। তেল দেওয়া সিঁড়িতে পা দেওয়ার আগেই দাঁড়াও। রিয়াদের কথায় ঈশার সামনে এগুলো না। রিয়াদ গিয়ে সেই সিঁড়িতে হাত দিল এবং নাকের কাছে নিয়ে শুকে বলল, এখানে তো তেল। ওহ শিট, সিঁড়িতে তেল আসবে কি করে? সেটাই তো আন্টি। ইস, আজ যদি রিয়াদ সময় মতো না আসতো তাহলে কি যে হতো। হয়তো কেউ ভুল করে ফেলে। ভুল করে না, ঈশা ইচ্ছা করে কেউ ফেলেছে। রিয়ানের গলা শুনে সবাই রিয়ানের দিকে তাকালো। ই কেউ ইচ্ছে করে কেন করবে? কারণ কখনো এমন হয়নি তাই। বাট কেই বা হতে পারে, আর এমন করেই বা ভালো হবে? সেটা তো যে করেছে সে বলতে পারবে। হয়তো কোনো সার্ভেন্ট করেছে। সেটা তুমি কি করে জানো লিজা? ইয়ে, মানে করতেই পারে। ওদের আমি তোমার থেকে বেশি বিশ্বাস করি। হোয়াট? তুমি আমাকে এই সার্ভেন্টগুলোর সাথে তুলনা করছো? কই আমি আর কই ওরা? জাস্ট চ্যাট আপ। উচ্চতা মাপার আগে একটা কথা মনে রাখবা, ওরাও মানুষ আর তুমিও। টাকা দিয়ে সব কেনা যায় না। তোমার টাকা আছে ঠিকই, তবে তোমার মধ্যে অন্যকে সম্মান দেওয়ার মতো রাইট নাই। তুমি শুধু চিনো টাকা আর টাকা। ঈশা রিয়ানের কথা শুনে অনেকটাই মুগ্ধ। তাহলে তুমি কি বলতে চাও আমি করেছি? দেখ লিজা, এখন আমরা কেউ বলিনি যে তুই করেছিস, তাহলে আমরা এক্সট্রা বলছিস কেন? রিয়ানের কথাই তো আমার এমনই মনে হচ্ছে। একবারও তো বলিনি, তাই না? তা ঠিক। জিজু, তাহলে জানবেন কি করে যে এটা কে করেছে? সেটা তো সিসিটিভি জানাবে। মানে? মানে এই বাড়ির প্রত্যেকটা কোনায় কোনায় সিসিটিভি ক্যামেরা লাগানো আছে, এবং সেটা থেকে সত্যিটা জানতে পারবো যে কে এবং কেন এমন করেছে, বুঝলে লিজা? লিসার মাথায় আকাশ ভেঙে পড়ল। কারণ লিসা জানতই না যে এ বাড়িতে সিসিটিভি ক্যামেরা লাগানো আছে। সে ভেবেছিল শুধু বাসার বাইরেই সিসিটিভি ক্যামেরা লাগানো, ভিতরেও সে রিয়ান লাগাবে তা লিসা ভাবতেও পারেনি। তারপর সবাই মিলে সিসিটিভির পিসি যেখানে কানেক্ট করা সেই রুমটাতে গেল। ক্যামেরার ফুটেজগুলো দুইজন গার্ড নিয়ন্ত্রণ করছে। রিয়ান একজন গার্ডকে বলল, আজ বেলা 12টা থেকে 12:30 যত ফুটেজ আছে ড্রয়িং রুমের, সেগুলো সব দেখাও। ওকে বস। বলেই গার্ডটি রিয়ানের কথা মতো ফুটেজ প্লে করলো এবং ফুটেজ দেখলো লিসা তেল ঢেলেছে। রিয়ান তো অগ্নি দৃষ্টিতে তাকালো লিসার দিকে। লিসা তো ভয় শেষ। রিয়ান লিসাকে ড্রয়িং রুমে এনে জোরে একটা থাপ্পড় মারল। কেন তেল ঢেলেছিস সিঁড়িতে? অসভ্য বেয়াদব মেয়ে, তোর সাহস তো কম না, আমার সংসারে এসেছিস আগুন লাগাতে। বলেই রিয়ানের মা আরেকটা চর মারল। লিসা চর খেয়ে রেগে চিৎকার করে বলল, হ্যাঁ হ্যাঁ, আমি করেছি এবং বেশ করেছি। আমি আমার ভালোবাসা পাওয়ার জন্য এরকম করেছি। মানে কি? মানে হলো আমি তোমায় মারতে চেয়েছিলাম। হোয়াট? হ্যাঁ হ্যাঁ, আমি এই মেয়েটাকে মারতে চেয়েছিলাম কারণ এই মেয়ে আমার থেকে তোমায় কেড়ে নিয়েছে, তাই আমাদের মাঝ থেকে সরিয়ে দিতে চেয়েছিলাম।
কিন্তু এই মেয়ে এসে সব উদ্দেশ্য ভেস্তে দিয়েছে। তুই তো ভুলে গেছিস যে আমি আজ পর্যন্ত তোকে ভালো করে দেখিও নি, আর তুই আজ আমার কলিজায় হাত লাগিয়েছিস। তোকে তো আমি আজ মেরেই ফেলবো। বলেই রিয়ান লিসার দিকে তেড়ে যায় মারতে। তার আগেই রিয়াদ এসে রিয়ানকে আটকালো। এমন পাগলামি করিস না দোস্ত। তাহলে একে আমার চোখের সামনে ওকে সরতে বল, নইলে সত্যি সত্যি আজ ওকে খুন করে ফেলবো। লিসা দৌড়ে বাসা থেকে পালালো। রিয়ান তো কিছুতেই থামছে না, চিৎকার চেঁচামেচি করছে। এবার ঈশা গিয়ে রিয়ানকে টেনে হিঁচড়ে রুমে নিয়ে গেল। রিয়ান এখনো রেগে লাল হয়ে আছে। কেন এমন করছেন বলেন তো? রিয়ান কিছু না বলে একটা খাম ধরিয়ে দিল ঈশাকে। ঈশা কাগজের উপরে লেখা ফরেনসিক রিপোর্ট। ঈশা অবাক হলো এবং রিয়ানকে জিজ্ঞেস করলো, এটা কিসের রিপোর্ট? খুলে দেখো। তারপর ঈশা খুলে দেখলো ফিঙ্গারপ্রিন্ট আর সাথে নামটা দেখে তো ঈশা অবাক। লিজা আপুর ফিঙ্গারপ্রিন্ট দিয়ে কি করবেন? আমার শত্রুর কাছে লিজাই আমার অফিসের সব তথ্য ফাঁস করে দিছে। হোয়াট? তাহলে ওকে কিছু বললেন না কেন? রিয়ান শুধু একটা বাঁকা হাসি দিল আর রুম থেকে বেরিয়ে গেল। আর ঈশা হ্যাবলার মতো রিয়ানের যাওয়ার দিকে তাকিয়ে আছে। এইদিকে দিশা যেই হাঁটতে নিল অমনি ওর পা মচকে গেল। পড়ে যেতে নিলেই রিয়াদ ধরে ফেলে। আই ওকে? জামাই। হোয়াট? কে তোমার জামাই? কেন? জামাই তুমি। পাগল নাকি তুমি? জামাই তোমার জন্য। উফ। বলেই রিয়াদ তিশাকে ছেড়ে দিল আর তিশা দরম করে পড়ে গেল। ও আম্মু গো। এই ফাজিল মেয়ে, এত চিল্লাও কেন? তো কি চিল্লাবো না? আপনার কি আমায় কুড়ো মনে হয় যে এভাবে ফেলে দিলেন? ও আম্মু গো, আমার কোমর গেল গো। উফ বাবা, আর চিল্লিও না। না উঠালে চিল্লাবই জামাই। আমার জামে বললা? আচ্ছা জামাই, থুকু থুকু। ভাইয়া আমাকে একটু উঠান। তিশা ভাইয়া বলাতে রিয়াদের কেমন যেন একটা লাগলো। এই, তুমি আমায় ভাইয়া বললে কেন? তো কি বলবো? নাম ধরে ডাকবা। তবে আপনি তো আমার থেকে অনেক বড়, তাই ভাইয়াই ডাকবো। জাস্ট শাট আপ। ওকে, তাহলে ওকে, আপনারও জিজু বলবো। তোমার কোন বোনের জামাই আমি জামাই জিজু বলবা? আপনাকে তো আমার জামাই বানাতে চাইছিলাম, কিন্তু আপনি তো আমায় সহ্যই করতে পারেন না। ও আচ্ছা, তাই না? দাঁড়াও, দেখাচ্ছি মজা। বলেই তিশাকে কোলে তুলে নিল আর নিচের রুমে নিয়ে গেল। তিশা তো ভয় শেষ। এই সবকিছুই রিয়ান দেখছে। ইস, আমার বন্ধুটাও শেষমেশ প্রেমে পড়লো। দাঁড়াও চান্দু, আমার বিয়েতে যেমন আমারে পচাইছো, এবার তোমার পালা আসছে। ভেবেই টেবিল হাসি দিল আর ড্রয়িং রুমের সোফায় গিয়ে বসলো। রিয়াদ রুমে গিয়ে তিশাকে বিছানায় বসিয়ে চেপে ধরে বলল, কি বললে? আমি তোমার সহ্য করতে পারে না? নয়তো কি রিয়াদ ভাইয়া? রিয়াদ এবার আর নিচের রাগ কন্ট্রোল করতে পারল না। রেগে তিশাকে কিস করে বসলো। তিশা তো শকড। তিশা একদমই রিয়াদের থেকে এটা আশা করেনি। তিশা শকড হয়ে চোখ বড় বড় করেই রয়েছে, কোনো নড়াচড়াই করছে না। রিয়াদের হুঁশ আসলে সাথে সাথে তিশাকে ছেড়ে দিল এবং রুম থেকে বেরিয়ে গেল। রিয়াদকে রুম থেকে বের হতে দেখে রিয়ানও রিয়াদের পিছে পিছে ছোটে। রিয়াদ গাড়ি করে কোথাও যেতে নিলে রিয়ানও রিয়াদের পাশের সিটে বসে পড়ে। রিয়াদ অবাক হয়ে বলল, তুই এখানে কেন? তোর সাথে যাব বলে তাই। তুই না রেগে আছিস? ছিলাম, তবে এখন নেই। আমাকে একা ছাড় প্লিজ। চুপ, তুই যেখানে যাবি আমিও সেখানেই আসছি, সো এটাই ফাইনাল। রিয়াদ আর কিছু বলল না, কারণ রিয়াদ জানে এখন রিয়ানের সাথে তর্ক করে কোনো লাভ হবে না। তাই গাড়ি স্টার্ট দিল। তিশা এখনো হা হয়ে আছে। কিছুক্ষণ পর ধ্যান ভাঙলে হেসে দেয় এবং লজ্জাও পায়। ইস, জামাই আমার কি করলো? জানতাম না তো আমার জামাইটা এত রোমান্টিক।
আমি তো ভাবলাম আমার পুলিশ বরটা ফুল আনরোমান্টিক, এখন তো দেখছি। ভেবেই নাচতে নিল আর ঠাস করে ফ্লোরে পড়ে গেল। উফ মাগো, খুশিতে তো ভুলেই গেছি, পা মচকে গেছে। দাঁড়া, এখনই ঠিক করি। বলেই মুচকে যাওয়া পায়ে আর একটা মোচড় দিল আর ঠিক হয়ে গেল। এসব হাতে ব্যথা পেয়ে ব্যথা ঠিক করার মতো ভালো ধারণাই আছে, কিন্তু তখন রিয়াদের সামনে নাটক করেছে। তিশা পা ঠিক করে ইচ্ছে মতো লাফাতে লাগলো। ঈশা রিয়াদের রুমে ক্রস করে যাওয়ার সময় রিয়াদের রুমে তিশাকে নাচতে দেখলো। ঈশা এমনিতেই তিশাকে রিয়াদের রুমে দেখতে অবাক, আর এভাবে নাচতে দেখে অবাকের শেষ পর্যায়ে পৌঁছে গেল। আরে আরে, এভাবে নাচছিস কেন? তিশা ঈশার গাল শুনে সাথে সাথে নাচ থামিয়ে দিয়ে পড়ল। কো কো কই নাচছি? তে তে তেলাপোকা দেখেই তো লাফাচ্ছিলাম। বুঝলাম তেলাপোকা দেখে লাফাচ্ছিলি, তা রিয়াদ ভাইয়ের রুমে কি করছিস? এই কথাই তিশার চেহারা লাল হয়ে গেল। তিশার কাণ্ডে ঈশা বেকুব বনে গেল। কি হলো বল? তিশা নিজেকে সামলে নিয়ে জেনেও না জানার ভান করে বলল, কি, এটা তোর রুম না? জানি না, দেওয়ালে ছবি দেখে বুঝিস না? তিশা দেওয়ালে লাগানো ছবিটার দিকে তাকালো। দেখলেও রিয়াদের অনেকগুলো ছবি, কোনটাতে রিয়ান আর রিয়াদ, আবার কোনোটাতে পুরো ফ্যামিলি মিলে। তিশা ভিতরে ভিতরে ক্রাশ খাচ্ছে রিয়াদের উপর। প্রথম দিনই তিশা রিয়াদের প্রতি দুর্বল হয়ে পড়ে। তবে তিশা সেদিন তেমন একটা গুরুত্ব দেয়নি, কিন্তু তিশার অজান্তেই যে তার মন রিয়াদকে দিয়ে দিয়েছে সেটা সে খুব ভালো করেই বুঝতে পেরেছে। তাই তো আজ সে তার ভালোবাসার জন্য এই বাড়িতে এসেছে। কিরে, কোথায় হারিয়ে গেলি? কই হারলাম? তো চল তোর রুমে যাই। ওকে চল। বলেই দুই বান্ধবী মিলে ঈশার রুমে চলে আসলো। ঈশা তিশাকে ব্যালকনিতে নিয়ে গেল। তিশা তো ব্যালকনি দেখে অবাক। ওয়াও ইস্যু, তোদের বেলকনিটা সত্যি খুব সুন্দর। হয়েছে, এখন বস, আজ অনেক গল্প করব। আয়। বলেই দুজন বসে আড্ডা দিতে লাগলো। কথায় কথায় তিশা ঈশাকে জিজ্ঞেস করলো, আচ্ছা ইস্যু, তুই কি সত্যি জিজুকে মেনে নিতে পেরেছিস? জানি না রে, এখনো ঠিক মতো মানিয়ে নিতে পেরেছি কিনা। মানাতে যে হবেই, তবে সময় দরকার। 1 সপ্তাহ তো হয়ে গেছে, আর কত সময় চাস তুই? প্লিজ এই টপিক এখন বাদ দে, ভালো লাগছে না, অন্য কথা বল। ওকে, তোর যেমন ইচ্ছা। এইদিকে রিয়ার আর রিয়াদ মিলে এক নদীর পাড়ে গাছের বা ছায়ার নিচে আরামসে শুয়ে আকাশের দিকে তাকিয়ে আছে। লোকালয় থেকে অনেকটাই দূরে জায়গাটা, খুব নির্জন এবং মনোরম পরিবেশ। রিয়াদ সেই এক দৃষ্টিতেই আকাশের দিকে তাকিয়ে আছে আর ভাবছে সে আজ তিশার সাথে এটা কি করে পারলো। হুট করে রিয়ান রিয়াদকে প্রশ্ন করে বসলো। তিশাকে যদি এতই ভালোবেসে থাকিস তাহলে ওকে বলছিস না কেন? রিয়াদ চমকে গিয়ে রিয়ানকে বলল, এসব কি যাতা বলছিস তুই? আমি কেন তিশাকে ভালোবাসতে যাব? তোর চোখই সব সত্যি বলে দিচ্ছে। আমি সত্যি বলছি, আর আমি তিশাকে ভালোবাসি না। মন থেকে বলছিস তো? রিয়াদ আর কিছু বলল না। রিয়ানের দিক থেকে চোখ নামিয়ে অন্যদিকে ফিরে গেল। এতে রিয়ান মুচকি হেসে বলল, দেখলি তো, চুপ মেরে গেলি। এখন আর কিছু না লুকিয়ে সবকিছু খুলে বল, মন হালকা হবে। রিয়াদ রিয়ানের দিকে ফিরে গেল। তো সত্যি আমি ডিপ্রেশন আছে। তিশাকে দেখলে কেন জানি না নিজের অজান্তে অনেকটা ভালো লাগে। ওর ওসব অদ্ভুত আচরণ, রাগ হলে কোথায় যেন একটা ভালো লাগা কাজ করে। আবার যখন ভাইয়া বলে বা দূরে যাওয়ার কথা বলে নিজেকে পাগল পাগল মনে হয়। মনে হয় কেউ বুকের ভেতর ছুরি দিয়ে আঘাত করছে। বুঝতে পারছি না আমি এখন কি করব। কি হচ্ছে সব আমার সাথে? আহা, এত ভাবিস না, এসবের একটাই কারণ। কি? তুই ভালোবাসিস তিশাকে, সেটাই তো সব বোঝাচ্ছে। আর তুইও কত বোকা, এইটুকু বিষয় বুঝতে পারিসনি। জানিস, ঈশাকে দেখেও আমার সেই একই ফিলিংসই হয়েছিল। কিছুদিন পর এমন অবস্থা হয়েছিল যে ওকে ছাড়া বাঁচাটাই মুশকিল হয়ে পড়েছিল। অনেক কষ্টে আমি আমার ঈশাকে পেয়েছি। বুঝেছি দোস্ত।
আমি হয়তো নিজের অজান্তে দিশাকে ভালোবেসে ফেলেছে। এই তো আমার জিনিয়াস দোস্ত। তা ভাবিকে প্রপোজ করবি কি করে সেটা ভেবেছিস? তুই ভাববি আর খরচ আমি দিব। আচ্ছা যা, নিলাম দায়িত্ব। হুম। তা আজকে করবি নাকি? না, কাল সাজাতে গোছাতে টাইম লাগবে তো নাকি? আর নিজেকেও একটু তৈরি হতে হবে মেন্টালি। তা যা বলেছিস। বলেই রিয়ান পাশে রাখা বোতল থেকে পানি খেয়ে নিল। প্রায় সন্ধ্যায় ওরা বাসায় চলে আসে। খেয়ে দিয়ে যে যার রুমে চলে গেল। রিয়ানের সন্ধ্যা থেকেই কেমন যেন লাগছে, চারপাশে ঘোলাটে ঘোলাটে দেখছে। তখনই ঈশা রুমে ঢুকলো এবং রিয়ানের অবস্থা দেখে বলল, আপনি ঠিক আছেন তো? হ্যাঁ সুইটার, আমি একদম ঠিক আছি। রিয়ান গিয়ে দরজা লাগিয়ে দিল এবং এক পা এক পা করে ঈশার দিকে এগুতে লাগলো, আর ঈশা এক পা এক পা করে পেছোতে লাগলো। কি করছেনটা কি? এভাবে এগোচ্ছেন কেন? তোমাকে ভালোবাসতে জান। মানে? বোঝাচ্ছি। পরেরটুকু না বলাই ভালো। ঈশার অমতে এবং রিয়ানের অজান্তে রিয়ান ঈশাকে নিয়ে ভালোবাসার সাগরে ডুব দিল। হ্যাঁ, রিয়ান এখন নেশায় আছে। নেশায় কি করছে না করছে সে নিজেই জানে না। পরদিন সকালে ঈশা ঘরের এক কোণায় বসে কাঁদছে। তখনই রিয়ানের ঘুম ভাঙল। রিয়ানের মাথা প্রচুর ঘোরাচ্ছে আর ব্যথাও করছে, তাই মাথায় হাত দিয়ে উঠে বসে। পাশে তাকিয়ে দেখে ঈশা নেই। ঈশাকে না পেয়ে চারিদিকে খুঁজতে দেখতে পারল ঈশা রুমের এক কোণে বসে ফুঁপিয়ে কাঁদছে। ঈশার কান্নার কারণ খুঁজে পেল না রিয়ান, তাই ঈশার দিকে যেতে লাগলো। এক পা এগোতেই ঈশা চিল্লিয়ে বলে উঠল, একদম আমার কাছে আসবেন না। পেয়েছেন টেকে আমায়? কয়েকদিন হেসে হেসে কথা বলেছি বলে আপনি অধিকার খাটাতে চলে আসলেন। ছি! রিয়ান ঈশার কথায় পুরো বেকুব বনে গেল। মানে কি বলতে চাইছো কি তুমি? কেন জানেন না আপনি আমার সাথে কি করেছেন? কাল রাতে আমার এত বড় সর্বনাশ করে এখন এসেছেন সাধু সাজতে? কাল রাতে কি হয়েছে? সেটা তো আপনিই ভালো করে জানেন, আবার আমাকে জিজ্ঞেস করছেন কোন মুখে? দেখো আমি সত্যি বলছি, আমার কাল রাতের কোনো কিছুই মনে নেই, বিশ্বাস করো। এনাফ ইজ এনাফ মিস্টার রিয়ান শাহ। আর কি বললেন বিশ্বাস? তাও আপনাকে? সেটা কখনোই সম্ভব না। আমার কি দোষ? আমি নিজ ইচ্ছায় কিছুই করিনি। স্বামী মাই ফুড। ভালোবাসলে কখনো আমার পারমিশন ছাড়া কিছু করতেন না। আর বিয়ে হয়েছে বলে কি হয়েছে? না আমি আপনাকে মেনে নিয়েছি, আর না আপনার অধিকার খাটানোর অনুমতি দিয়েছি। তোমার কি আমার ভালোবাসার উপর সন্দেহ হচ্ছে? সন্দেহ না, একেবারেই বিশ্বাস নেই। আই জাস্ট হেট ইউ রিয়ান শাহ, সো মাচ হেট ইউ। হেট ইউ। কথাটা যেন রিয়ানের বুকে তীরের মতো লাগে। ভালোবাসার মানুষের চোখে নিজের প্রতি ঘৃণা দেখাটা খুবই বেদনাদায়ক, যা এই মুহূর্তে রিয়ানেরও হচ্ছে। রিয়ান তো নিজ ইচ্ছায় কিছুই, তবুও কেন এতটা ঘৃণা সহ্য করতে হচ্ছে তাকে? না চাইতেও রিয়ানের চোখ বেয়ে দুফোঁটা জল গড়িয়ে পড়ল। ছেলেরা সহজে কাঁদে না, কিন্তু যদি কষ্টের মাত্রা অতিরিক্ত হয়ে যায় তখনই তারা কাঁদে। এবং রিয়ানও অতি কষ্ট সহ্য করতে না পেরে চোখের জল ফেলছে। রিয়ান চোখ মুছে ঈশাকে ভাঙা গলায় বলল, আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু আমার সহ্যই করতে পারো না, তাহলে আমি আর তোমার সামনে আসবো না। আর হ্যাঁ, যেদিন তুমি আমার মন থেকে মেনে নিতে পারবে সেদিনই আমি তোমার সামনে আসবো। বলেই আর এক সেকেন্ডও না দাঁড়িয়ে রিয়ান রুম থেকে বেরিয়ে গেল। ঈশা সেখানে বসেই কাঁদতে লাগলো। কিছুক্ষণ পরে উঠে দাঁড়িয়ে ওয়াশরুমে চলে গেল। শাওয়ার নিয়ে বেরিয়ে নিচে চলে গেল। নিচে গিয়ে দেখলো সবাই আছে, শুধু রিয়ান নেই। ঈশা গিয়ে খাবার টেবিলে বসলো এবং চুপচাপ খেতে লাগলো। খাবারের সময় কেউ কিছু জিজ্ঞেস করলো না, কারণ রিয়ান সবাইকে বলে বেরিয়েছে যে যার মতো খেয়ে রুমে চলে গেল। ঈশাও রুমে গিয়ে ব্যালকনিতে গিয়ে বসে পড়ল। ভাবতে লাগলো কি থেকে কি হয়ে গেল। সে তো চায়নি রিয়ান তার সাথে এমনটা করুক, তবুও কেন এমন করলো সেটাই ভাবছে ঈশা। সারাদিনেও রিয়ান ঈশার সামনে যায়নি। বিকেলে না, তুই গিয়ে বল। মানে কি? আমি কেন বলতে যাব? অবশ্যই তুই বলবি। আরে ভাই, তুই বললে আরো ভালোভাবে ঈশা তিশাকে মানাতে পারবে। তা ঠিক। তো আমি যাই?
হ্যাঁ, তা তো অবশ্যই। আমি এই দিকটা সামলে নিচ্ছি। ওকে। বলেই রিয়াদ চলে গেল। আর রিয়ানের চোখ বেয়ে 2 ফোঁটা জল গড়িয়ে পড়ল। তবে ঠোঁটে হাসিটা আছেই। নিজের কষ্টগুলো চেপে মুখে হাসিটা ঝুলিয়ে রেখেছে। রিয়াদ বাসায় পৌঁছে রিয়ানের রুমে চলে গেল। ঈশাকে রুমে না পেয়ে ব্যালকনিতে গেল এবং দেখলো ঈশা সেখানেই আছে। ঈশা রিয়াদকে দেখে বসা থেকে উঠে দাঁড়ালো। আরে ভাইয়া, আপনি? ভাবি, একটু দরকার ছিল, তাই আর কি। কি দরকার বলুন। আসলে জি বলুন। আসলে রিয়াদের তোতলানিতে ঈশা হেসে বলল, আরে ভাইয়া, ভয়ের কিছু নেই, আপনি নির্ভয়ে বলুন। আসলে আমি তিশাকে ভালোবাসে, আজ প্রপোজ করবো ভাবছে, তাই। আমাকে মানতে হবে, তাই তো? হ্যাঁ, ওই আর কি। আচ্ছা, তা বলুন, কখন আসতে বলবো? এখনই। আচ্ছা, ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ ভাবি, ইউ আর মাই বেস্ট ভাবি। হয়েছে। এখন আমি ফোন করি। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। বলেই রিয়াদ বেরিয়ে গেল। ঈশা মুচকি হেসে তিশাকে কল দিল। হ্যাঁ বল। আমাদের বাসায় আসতে পারবি? কেন? এমনি আয় প্লিজ। আগে বল। ঘুরতে যাব। এখন তো আয়। জিজু আছে না? থাকো। তোর সাথে বুঝি ঘুরতে ইচ্ছা হয় না? তা তো হবেই। এখন তুই আসবি? আসছি, ফোন রাখ। ওকে বেবি। বলেই তিশা ফোন কেটে দিল। তারপর ঈশা নিজেও রেডি হয়ে অপেক্ষা করতে লাগলো তিশার জন্য। তিশা চলে আসলো। ঈশা রিয়াদকে মেসেজ করে দিল। ইয়াস। কি হলো? তিশা এখন ভাবির সাথে। ও বেশ ভালো খবরই তো। আচ্ছা, আমি এখন যাই। মানে কি, কই যাবি তুই? একটু দরকারি কাজ আছে। রাখ তোর দরকারি, আমি জানি কোনো কাজই নেই। আছে। তোকে আমি ছাড়ছি না এখন, আমার থেকে অনেক দরকার। আর তুই বলছিস এখানে থাকবি না, তা কি করে হয়? প্লিজ বোঝো। কোনো কথা শুনছি না আমি, মেসেজ করে দিয়েছি ভাবিকে। রিয়ান আর রিয়াদের জেদের সাথে পারল না। এখন ঈশা আসবে কি করে? রিয়ান তার সামনে থাকবে সেটাই ভাবছে। রিয়ান সে এখন নিজেকে অনেকটাই অপরাধী ভাবছে গত রাতের জন্য। কিছুক্ষণের মধ্যেই তিশা আর ঈশা সেই লেকের পাড়ে চলে আসলো, যেখানে তিশাকে রিয়াদ প্রপোজ করবে সেখানে। তিশা ঘাট থেকে নামতেই ঈশা তিশার চোখে কাপড় বেঁধে দিল। আরে হচ্ছেটা কি? কি হলো? তুই চোখে কাপড় লাগিয়েছিস কেন? যদি উষ্টা খাই? আমি আছি কি করতে, চল। আমার চোখ বাঁধার কারণ কি সেটা তো বললি না। সারপ্রাইজ। কিসের সারপ্রাইজ? আর একটা কথা বলেছিস তো লেকে ধাক্কা দিয়ে ফেলে দিব। আচ্ছা যা, আর কিছু বলবো না। গুড। তিশা আর কিছু বলল না। ঈশা তিশাকে নিয়ে প্যান্ডেলের দিকে নিয়ে গেল। খুব সুন্দর ডেকোরেশন। তিশাকে লাফের মাঝখানে দাঁড় করিয়ে ঈশা দূরে গিয়ে দাঁড়ালো। এবার চোখের কাপড়টা খুলে ফেলতে পারিস। তিশা সাথে সাথে কাপড়টা খুলে ফেলল। চোখ খুলে রিয়াদকে সামনে দেখতে পেল। তিশা অনেকটাই অবাক। এবার চারিদিকে চোখ বুলিয়ে দেখতে লাগলো। তিশা যেখানে দাঁড়িয়ে আছে সেখানের আশেপাশে সাদা প্যান্ডেল আর ক্যান্ডেল দিয়ে সাজানো। বাতাসে সাদা বেলুনগুলো এদিক ওদিক যাচ্ছে। ফুল ছড়ানো চারিদিকে এবং ইয়া বড় বড় লাভ শেপ ডিজাইন করা। সব দেখে তিশার চোখ কপালে। হঠাৎ তিশার গিটারের টোন ভেসে আসলো। তিশা তাড়াতাড়ি সামনে তাকালো। দেখলো রিয়াদ গিটার বাজাচ্ছে তিশার দিকে তাকিয়ে। রিয়াদ তিশার দিকে তাকিয়ে গান গাইতে শুরু করলো। এবার তিশার চোখ হঠাৎ রিয়ানের দিকে গেল। হা হয়ে তাকিয়ে আছে। রিয়ানের চোখগুলো লাল, চুলগুলো এলোমেলো বাতাসে উড়ছে। মুখটা কেমন শুকিয়ে আছে। ঈশার এখন রিয়ানের জন্য কেন জানি খুব খারাপ লাগছে। হয়তো আশা করেনি ঈশার কথাতে রিয়ান এমন হয়ে যাবে।
গান শেষ করতেই গিটারটা পাশে রেখে তিশার সামনে দিয়ে হাঁটু গেড়ে বসে। তিশা খুশিতে মুখে হাত দিয়ে রাখে। আই লাভ ইউ তিশা, ক্যান ইউ বি মাই লাইফ পার্টনার? এই এক লাইন শুনে তিশা তো রেগে বোম। ভেবেছিল কত কি বলবে তাকে, তা না বলে জাস্ট এইটুকুই। এইটুকু বলে প্রপোজ হয়? ও হ্যালো, গানটাতে আমি সব বলেছি, আর কত বলবো? না, আরো বলতে হবে, নইলে প্রপোজ অ্যাকসেপ্ট করব না। ওকে, তোমার ইচ্ছা। বলে উঠে যেতে নিলে তিশা আবার বসিয়ে দেয় আর রিয়াদের হাতে থাকা ফুলটা কেড়ে নিয়ে বলে, এত হাইপার হওয়ার কি আছে? তো কি করব? তুই এমন কেন বলতো, শুধু শুধু তিশাকে কষ্ট দিলি? আমি আবার কি করলাম? একদম ঠিক বলেছেন জিজু, খরচ একটা। আমার শালিকা অ্যাকসেপ্ট করতে না করতেই উঠে যাচ্ছিলি কেন? ওই এমনি। তা তিশা, তুমি কি হাক করতে পারি? রিয়াদ বলতে দেরি, তিশার হাঁক করতে দেরি নেই। তিশার কাণ্ডে ঈশার আর রিয়ান দুজনেই হেসে দিল। এদিকে ফটোগ্রাফার ছবি তুলতে ব্যস্ত। অনেক হয়েছে, এখন কেক কাটতে হবে। চলো। তারপর রিয়াদ তিশাকে নিয়ে আরেক দিকে গেল। একটা টেবিলের কাছে নিয়ে গেল। লাভ ক্যান্ডেলের মাঝে একটা ডার্ক চকলেট। তিশা তো সেই খুশি। তো কেক কাট একসাথে। হুম। রিয়াদ তিশার হাতে নাইফটা দিল এবং দুজনেই একসাথে কেক কাটলো। একে অপরকে খাইয়ে দিল। তারপর রিয়াদ রিয়ানকে খাইয়ে দিল আর তিশা ঈশাকে। না চলো আড্ডা দেই। না দোস্ত, আর পসিবল না। চুপ, চলো। রিয়ান আর কিছু বলল না। চারজন চারপাশে বসেছে আর মাঝে আগুন। রিয়ান ঈশার সামনাসামনি। দোস্ত, একটা গান গা। জানেন ভাবি, রিয়ানের গান আমাদের কলেজে অনেক ফেমাস ছিল, সব মেয়েরা পাগল হয়ে যেত। তাই নাকি? তুইও কি কম নাকি? আমার থেকে বেশি ভালো তুই পারিস। আমি ভুলে গেছি, বাদ দে। ঈশা বেশ ভালো করে বুঝতে পারছে রিয়ান কেন গাইছে না, তাই মাথা নিচু করে ফেলল। তুই গাইবি? হ্যাঁ জিজু, প্লিজ গান। বাট প্লিজ 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 জিজু, প্লিজ। ওকে। ইয়ে! এই নে গিটার। রিয়ান গিটারটা নিয়ে সফট টোন বাজাতে লাগলো। ঈশার দিকে তাকিয়ে গান শুরু করলো। कल रास्ते में गम मिल गई था, लग के गले में रो दिया, जो सिर्फ मेरा था सिर्फ मेरा, मैंने उसे क्यों खो दिया। পুরোটা গান ঈশার দিকে তাকিয়ে গাইল। গানের এক একটা লাইন, এক একটা শব্দ যেন ঈশাকে বলা হচ্ছিল। ঈশা বুঝতে পেরেছে রিয়ান গান শেষ করতে রিয়াদ আর তিশান জোরে জোরে হাততালি দিল। ওয়াও জিজু, অসাম গাইলেন। থ্যাঙ্কস শালিকা। আমি কি ফালতু গেছি? জিজুর মতো গাইতে পারেন না। তিশা আর রিয়াদের কাণ্ডে রিয়ান ঈশা হাসতে লাগলো। আরো কিছুক্ষণ আড্ডা দিয়ে যে যার বাসায় চলে গেল। তবে রিয়ান বাসায় আসলেও রুমে যায়নি। ঈশাও অপেক্ষা করতে করতে ঘুমিয়ে পড়ে। ঈশা ঘুমিয়ে পড়তেই রিয়ান রুমে আসলো এবং ঈশাকে জড়িয়ে ধরে শুয়ে পড়ল। তুমি কেন বুঝতে চাও না জান, আমি যে শুধুই তোর মাঝে থাকতে চাই, কিন্তু তার আগে তোমার থেকে দূরে সরে গেলাম। আমি যে বুঝতেই পারছি না সেদিন আমার সাথে কি হয়েছিল। এগুলো ভাবতে ভাবতে রিয়ানও ঘুমিয়ে গেল। সকালে ঈশা ওঠার আগেই রিয়ান জগিং এ চলে গেল। ঈশা ঘুম থেকে উঠে রিয়ানকে পেল না। এতে ঈশা কষ্ট পেল। ভাবল রিয়ান রাতে আর আসেনি। সেদিনের পর গুনে গুনে 1 মাস হয়ে গেল। রিয়ান ঈশার সামনে যায় না। ঈশার কেমন জানি খুব খারাপ লাগে। নিজেকে সব সময় তার একা একা মনে হয়। ঈশা যখন ঘুমিয়ে যায় তখন রিয়ান এসে ঈশাকে বুকে নিয়ে ঘুমায়। আর ঈশা জেগে ওঠার আগেই রিয়ান চলে যায়। আর ঈশা কিছুই টের পায় না। যত দিন যাচ্ছে ঈশা তার ভুলের জন্য ততই অনুতপ্ত হচ্ছে। সে বুঝতে পেরেছে রিয়ানের সাথে সে অন্যায় করেছে। যতই হোক রিয়ান তার স্বামী, কোনো পরপুরুষ না যে ঘৃণা করবে। না আর পারছি না ওনাকে ছাড়া থাকতে।
কিন্তু ওনাকে ছাড়া কেন পারি না? আমি না ওনাকে সহ্য করতে পারি না, তাহলে কেন প্রতিটা মুহূর্তে প্রতিটা মিনিটে ওনার জন্য ধুকে ধুকে মরছি? কেন? তাহলে কি আমি ওনাকে, না, ওটা কি করে সম্ভব? কিন্তু যদি ওনাকে ভালোই না বাসি তাহলে এমন অস্থির অস্থির লাগে কেন? উফ, মাথা যন্ত্রণা করছে, আর ভাবতে পারছি না। এমনই সময় রুমে তিশা আসলো। ঈশা তিশাকে দেখে খুশি হয়ে জাপটে ধরলো। মিস ইউ সো মাচ ইয়ার। সেম ইস্যু, আমিও তোকে অনেক মিস করেছি। তা কবে বউ হয়ে আসবি? 1 মাস তো হয়ে গেল। তিশা লজ্জায় কিছুটা লাল হলো। তিশার কাছে ঈশা হেসে বলল। ফুকু, টিস্যু লাগবে? তিশা মুহূর্তেই রেগে বোম। কুত্তি। আচ্ছা আচ্ছা, সরি। হুম। আচ্ছা চল নিয়ে যাই। ওকে চল। নিচে গিয়ে দেখলো রিয়ানের বাবা মা বসে আছে। রিয়াদও বসে আছে, তবে রিয়াদ মাথা নিচু করে বসে আছে। রিয়াদের সামনের সোফায় একজন মধ্যবয়সী মহিলা এবং লোক বসে আছে। সবাই গোমড়া মুখ করে আছে। ঈশা এবং তিশা কিছুই বুঝতে পারছে না। রিয়ানের মা ঈশাকে দেখে ঈশার দিকে এগিয়ে গেল এবং ঈশাকে তাদের সামনে নিয়ে গেল। ভাবি, এ হলো ঈশা। ও, তুমি ঈশা? আর তিশা কোনটা? ঈশা অনেকটাই অবাক হয়ে যায় তিশার নাম শুনে। ওই যে, ওইটা তিশা। তিশা একটা শুকনো ঢোক গিলল, কারণ মহিলাটাকে তিশা চেনে। তিশা, এখানে এসো। জজি। কাঁপা কাঁপা পায়ে তিশা মহিলাটির দিকে এগিয়ে গেল, তারপর গিয়ে সালাম করলো। তিশার দিকে কিছুক্ষণ তাকিয়ে মহিলাটি বলল। বাহ, রিয়াদ, তোর পছন্দ আছে বলতে হবে। রিয়াদের মুখে হাসি ফুটল। উপস্থিত সবাই হাসল, কিন্তু ঈশা কিছুই বুঝতে পারছে না। ঈশার অবস্থা দেখে মহিলাটি মুচকি হাসল এবং বলল। আমি রিয়াদের মা এবং উনি রিয়াদের বাবা। আজই লন্ডন থেকে ব্যাক করেছি। কাজের চাপে আমরা তোমার বিয়েতে অ্যাটেন্ড করতে পারিনি, তাই হয়তো আমাদের চিনতে পারোনি। ও সরি আন্টি, আসলে চিনতে পারিনি। কোনো ব্যাপার না মা, তবে তুমি আমায় চিনতে না পারলেও আমি কিন্তু তোমায় চিনেছি, বলেই রিয়াদের মা হেসে দিল। ঈশাও তাল মেলালো। রিয়ান দূরে থেকে ঈশার হাসিটা দেখছে। যতই দেখছে ঈশাকে ততই নিজের মধ্যে ভালো লাগা কাজ করছে রিয়ানার। তা তিশা, আমার ছেলেকে বিয়ে করবে তো? হ্যাঁ, তা তো তিশার বাসায় প্রস্তাব পাঠাতে হবে, কি বলো? হ্যাঁ। হ্যাঁ, বলে দে, তারপর 3 বন্ধু মিলে তিশাদের বাসায় যাব। এটাই বেটার হবে। আর রিয়াদ, যা, তিশাকে বাসায় ড্রপ করে আয়। আচ্ছা মা। তারপর তিশাকে রিয়াদ নিয়ে গেল। ঈশার এতক্ষণে রিয়ানের দিকে নজর গেল। রিয়ান সাথে সাথে ঈশার দিকে চোখ ফিরিয়ে অন্যদিকে ফিরে গেল। ঈশা বুঝতে পেরে রিয়ানের আম্মুকে কিছু বুঝিয়ে রিয়ানের কাছে পাঠালো। সেই অনুযায়ী রিয়ান রুমের দিকে চলে গেল। ঈশাও পিছে পিছে গেল। রিয়ান মলম খুঁজছিল, তখনই ঈশা ধুম করে দরজা লাগিয়ে দিল। দরজা লাগানোর শব্দ শুনে রিয়ান পিছে ঘুরে দেখল ঈশা দাঁড়িয়ে আছে। এতে রিয়ান অনেকটাই অবাক, তবুও রিয়ান রেগে বলল। হচ্ছেটা কি? দরজা লাগালে কেন? ঈশা কোনো উত্তর দিল না। এবার রিয়ান আরো রেগে গেল। কি বোকা নাকি তুমি? কথা কেন বলছো না? ঈশা এবারও কিছু বলল না। হাঁটু গেড়ে কান ধরে বসে পড়ল রিয়ানের সামনে। রিয়ান এতে অনেকটাই অবাক হয়ে গেল। ঈশা বাচ্চা বাচ্চা ফেস করে বলল। আমাকে ক্ষমা করে দিন প্লিজ। আমি স্বীকার করছি আমি অন্যায় করেছি। যা করেছি তার জন্য হয়তো আমি ক্ষমা পাওয়ার যোগ্য না, কিন্তু বিশ্বাস করুন আপনাকে কষ্ট দিয়ে আমি নিজেও ভালো ছিলাম না। এই 1 মাসে আমি ধুকে ধুকে মরেছি। আপনি আসবেন বলে কত রাত আপনার জন্য অপেক্ষা করতে করতে ঘুমিয়েছি। প্লিজ আমায় ক্ষমা করে দেন। সব কথা যেহেতু বলেই দিলে, এবার না হয় আসল কথাটা বলে দাও। ভালোবাসি আপনাকে হাজবেন্ড। জানি না কবে কখন এবং কিভাবে আপনাকে ভালোবেসে ফেলেছি। আর আই লাভ ইউ। এভাবে বললে মানছি না। তো কান তো ধরেছি।
কান ধরলে হবে না, আমার আরো কিছু চাই। কি? হার্ড হাগ। ঈশা হেসে লাফিয়ে শক্ত করে জড়িয়ে ধরল রিয়ানকে। রিয়ানও শক্ত করে ঈশাকে বুকের সাথে মিশিয়ে ফেলল। ঈশার মনে হচ্ছে এটাই তার সবচেয়ে শান্তির এবং সুরক্ষিত জায়গা। পরের দিন রিয়ান, ঈশা এবং রিয়ানের মা বাবা মিলে তিশার বাসায় গেল। ঈশা, রিয়ান, রিয়াদও তাদের প্রস্তাব দিতেই তারা রাজি হয়ে যায়। এতে সবাই খুব খুশি হয়। সবাই মিলে সিদ্ধান্ত নিল বিয়ে হবে 10 দিন পর, 6 তারিখ। এভাবেই 2 দিন কেটে গেল। ঈশা আর তিশা মিলে শপিং করতে এসেছে। শপিং করে ফেরার সময় কিছু কালো মুখোশ পরা লোক ওদের মুখে স্প্রে করে অজ্ঞান করে দিল এবং ওদের উঠিয়ে গাড়ি করে কোথাও নিয়ে গেল। ঈশা চোখ খোলার পর নিজেকে ভাঙা অন্ধকার রুমে আবিষ্কার করলো। বোঝার চেষ্টা করলো তার সাথে ঠিক কি হচ্ছে। পরক্ষণেই তার মনে পড়লো সে তিশার সাথে শপিং থেকে ফিরছিল, আর তখনই কে যেন তার মুখে স্প্রে মারে। তারপর তার আর কিচ্ছু মনে নেই। তিশার কথা মনে পড়তেই চারিদিকে দেখতে লাগলো। তিশা ঈশার রুমে নেই। ঈশা তিশা বলে চিল্লাতে যাবে এমন সময় বুঝতে পারে তার মুখও বাঁধা, হাত পায়ের সাথে। ঈশা কি করবে বুঝতে পারছে না। এইদিকে রিয়ান কাজ করছিল। তখনই একটা প্রাইভেট নাম্বার থেকে ফোন আসে রিয়ানের। রিয়ান কিছু না ভেবে ফোনটা রিসিভ করলো। হ্যালো, কে? হেই মিস্টার রিয়ান সাহা। কে? এখন এত চেনা লাগবে না। এখন তুই শুধু মন দিয়ে শোন আমি কি বলি। দেখ, আজাইরা কথা বলার সময় আমার নেই। যা বলবি তাড়াতাড়ি বল, নইলে বাই। বলেই ফোন কাটতে যাবে তখনই লোকটা বলল, আপনার ঈশা আর শালিকা তিশাকেও আজাইরা মনে হচ্ছে। মানে কি? মানে হলো এই যে তোর বউ আর শালি আমার কাছে আছে। হোয়াট? ইয়েস মিস্টার রিয়ান শাহ। কে তুই? তোর সাহস কি করে হয় আমার কলিজার দিকে নজর দেওয়ার? তোকে তো আমি শেষ করে দিব। লোকটি শয়তানি হাসি দিয়ে বলল, আহা, এত তারা কিসের? এখন শোন, তোর ওয়াইফ এবং শালিকে যদি জীবিত দেখতে চাস তাহলে তোর সকল সম্পত্তি আমার করে দে, নইলে তোর বউ আর কলিজা চিরজীবনের জন্য। বলেই লোকটি জোরে জোরে হাসতে লাগলো। রিয়ানের তো এখন প্রচুর রাগ লাগছে, পারছে না সে সব চুরমার করে দিতে। তবুও সে মাথা ঠান্ডা করে বসলো। ঈশা আর তিশা কোথায় সেটা বল। আগে ডিল ফাইনাল কর, তারপর সব। তোর কথা আমি কেন বিশ্বাস করতে যাব? যত সব আজাইরা। বলেই রিয়ান বাসায় কল করলো। হ্যাঁ, ঈশা কোথায়? ও তো তিশার সাথে শপিং এ গিয়েছে। হোয়াট? কোনো বডিগার্ডকে পাঠাওনি? না, কেন বলো তো? ও মা, এত বড় ভুল কিভাবে করতে পারলে? কেন, কি হয়েছে? তিশা আর ঈশা কিডন্যাপ হয়েছে। কি বলছিস এসব? রিয়ানের মায়ের চিল্লানিতে ড্রয়িং রুমে রিয়াদের মা এবং বাবা এবং রিয়ানের বাবাও চলে আসে এবং জিজ্ঞেস করতে লাগে কি হয়েছে। এখন রাখছি, এত কিছু বলার সময় নেই। বলেই রিয়ানের মাকে কথা বলার সুযোগ না দিয়ে কেটে দিল। রিয়ানের মা বারবার হ্যালো হ্যালো করছে। কি হয়েছে? ঈশা আর তিশা কিডন্যাপ হয়েছে? বলেই কেঁদে দিল। কি বলছেন? কই ভাবি? হ্যাঁ, রিয়ান তো সেটাই বলল। থাক, তুমি চিন্তা করো না, তোমার ছেলের উপর বিশ্বাস রাখো। হ্যাঁ ভাইজান, একদম ঠিক বলেছেন। তুমি শান্ত হও। কি করে শান্ত হব? দুটো আজ আমার জন্যই নিখোঁজ। এখানে কারো কোনো দোষ নেই রেবেকা। বললাম তো, রিয়ানের উপর সব ছেড়ে দাও। এভাবেই সবাই মিলে রিয়ানের মাকে বোঝাতে লাগলো। সবাই শান্ত থাকলেও ভেতরে ভেতরে চিন্তা ঠিকই করছে। রিয়ান আবার ওই প্রাইভেট নাম্বারে কল দিল। কি এখন বিশ্বাস হলো তো আমি ঠিক বলছি কিনা ভুল? দেখ, তোর যত শত্রুতা সব আমার সাথে, তাই আমাকে যা ইচ্ছা কর, কিন্তু ঈশা আর তিশাকে কেন এর মধ্যে জড়াচ্ছিস? ওরা তো তোর কোনো ক্ষতি করেনি। করেছে, অনেক কিছু করেছে, তাই তো ওদের তুলেছি।
তবে তিশাকে আমি এমনিই কিছু করব না, কারণ ওকে আমি তেমন চিনি না। তাই যা করার তোর বউকেই করব। না, একদম ওকে কিছু করবি না। বল আমায় কি কি করতে হবে। এই তো লাইনে এসেছিস, এখন প্রপার্টির ফাইল রেডি রাখ, দেন বলে দিব কি করতে হবে। বলেই ফোন কেটে দিল। রিয়ান কিছুক্ষণ হ্যালো হ্যালো করে ফোনটা টেবিলে রেখে দুম করে চেয়ারে বসে পড়ল আর চোখ করে ঈশার সাথে কাটানোর সময়গুলো মনে করতে লাগলো। হঠাৎ রিয়ানের মাথায় কিছু একটা আসলো এবং দ্রুত ফোনটা হাতে নিয়ে রিয়াদকে কল দিল। হ্যাঁ দোস্ত, বল। রাখ তোর দোস্ত, তিশার খবর কি রাখিস তুই? কেন, কি করলো তিশা? তিশা আর ঈশা কিডন্যাপ হয়ে গেছে। হোয়াট? কিসব জাদা বলছিস? শোন, আমি মজা করছি না। আই এম সিরিয়াস, নট এ জোক। কে করেছে এবং তুই কি করে জানলি? রিয়ান রিয়াদকে প্রথম থেকে শেষ পর্যন্ত সবটা খুলে বলল। রিয়াদ শুনে অনেকটাই ডিপ্রেসড হয়ে যায়। আমি ফোর্স লাগিয়ে দিচ্ছি যেন খোঁজা শুরু করে দেয়। ওকে আমিও লাগাচ্ছি, তবে আমরা খুব সহজেই জানতে পারবো ঈশা কোথায় এবং কে নিয়ে গেছে। মানে? অফিসে আই বলছি। বলেই রিয়াদ থানা থেকে রিয়ানের অফিসের দিকে রওনা হলো। আর রিয়ান ডেভিল হাসি দিচ্ছে। ফোনে কোনো একজনকে একটা মেসেজ পাঠিয়ে দিল আর আরেকজনকে কল করে বলল। হ্যালো, একটা নাম্বার দিচ্ছি, দেখো কি হয়। 01912। বলেই রিয়ান ফোন কেটে মেসেজে গিয়ে চেক করতে লাগলো। রিয়ান যাকে মেসেজটা দিয়েছে সে রিপ্লাই দিয়েছে। স্যার, নজর রাখছি। এই মেসেজ দেখে রিয়ান মুচকি হাসলো। এইদিকে ঈশা বারবার চেষ্টা করছে হাত খোলার, কিন্তু হাত দুটো এত শক্ত করে বেঁধে রেখেছে যে কিছুতেই কিছু করতে পারছে না। অনেক অনেক চেষ্টা করলো, শেষে ক্লান্ত হয়ে আর বৃথা চেষ্টা করলো না। তা কি বললো রিয়ান শাহ? বলেই ছেলে মেয়ে দুটো ঈশার কাছে যায় আর মেয়েটি তিশার কাছে। ঈশা চোখ বন্ধ করতে নিলে তখনই দরজা খোলার শব্দ পেল। দরজার দিকে তাকাতেই দেখলো একটা ছেলে আর একটা মেয়ে আছে। ছেলেটা অচেনা আর মেয়েটা মুখ ঢেকে রেখেছে, তাই ঈশা ভালোভাবে দেখতে পারছে না। তবে তবুও ঈশার মেয়েটাকে চেনা চেনা লাগছে। কি কেমন লাগছে এখানে থাকতে? ঈশার মুখ বাঁধা থাকায় ছেলেটাকে কিছুই বলতে পারল না। ওহ সরি, তোমার তো মুখ বাঁধা। লিজা, ঈশার মুখের বাঁধন খুলে দাও। লিজা নাম শুনে ঈশা অনেকটাই অবাক। লিজা ঈশার মুখের বাঁধন খুলে নিজের মুখের থেকেও কাপড়টা সরিয়ে নিল। তারপর মুচকি হেসে বলল, কি, কেমন লাগলো সারপ্রাইজ? তুই? হুম, একদম রাগ দেখাবে না। আপনার প্রাণ প্রিয় বান্ধবীও আমাদের কাছে। কে আপনি? আমি আপনার কি ক্ষতি করেছি? আর তিশা, তিশা কোথায়? দেখেছো লিজা, এত প্রশ্ন করলে কি করে উত্তর দেব বলো তো? লিজা হেসে ঈশাকে বলল, এত প্রশ্ন যেহেতু করেছিস তো বলেই দেই। তা হলো, এতদিন এত প্ল্যান আমরা দুজন মিলে করেছি। তোকে খতম করে আমি রিয়ানের হয়ে যাব, আর তুহিন রিয়ানের সকল সম্পত্তি হারাবে। বলেই জোরে জোরে হাসতে লাগলো। বজ্জাত গিরগিটি মাইয়া, সেটা কখনোই পসিবল না, বুঝলি? রিয়ান যদি তোদের ধরে না, এক কোপে তোদের শেষ করে দেবে। তুহিন হেসে বলল, তোমার রিয়ান যদি এতই বুদ্ধিমান হয়ে থাকে তাহলে লিজা এত কিছু করার পরেও ওকে কেন ছেড়ে দিল? ঈশা এবার কিছু বলল না, কারণ এই প্রশ্নের উত্তর সে ঈশার কাছেও নেই। তবে ঈশার বিশ্বাস আছে রিয়ান ভুল করতে পারে না, রিয়ান আসবেই তার কাছে। কি উত্তর আছে? নেই, তাই না? বলেই তুহিন হাসতে লাগলো, সাথে লিসাও। সেই উত্তর আমি না হয় দেই। রিয়ানের কণ্ঠে তুহিন আর লিসা পিছে অবাক হয়ে ঘুরল। তুমি? হ্যাঁ, কেন? কাকে আশা করেছিলি তুই লিজা? তুই এখানে কি করে এলি? তুই তো হেল্প করেছিস আমাকে এখানে আনতে। মানে লিজা আপনার হেল্প করেছে? লিজা, তুমি আমাদের সাথে এভাবে বিশ্বাসঘাতকতা করলে? আরে না, আমি কেন ওদের বলতে যাব? বিলিভ মি, আমি সত্যি বলছি।
আমি ভাবতেও পারিনি ওরা এখানে চলে আসবে। তো হ্যাঁ মিস্টার তুহিন, লিজা ঠিকই বলছে। ও কিছু জানে না। আমি ওর উপর নজর রেখেই এই পর্যন্ত এসেছি। আর ঈশার নাম্বার ট্র্যাক করে। হোয়াট? হ্যাঁ, কি ভেবেছিলে আমি বোকা? তুহিন কিছু বলল না। ঈশার কাছে গিয়ে ঈশার মাথায় বন্দুক ঠেকিয়ে বলল, খবরদার, আমার বা আমার মিমের কোনো ক্ষতি করবি না। এই লিজাকে যা ইচ্ছা কর, আমার কিছুই যায় আসে না। তুহিন, তুমি কিন্তু আমাকে ঠকাচ্ছ। আই ডোন্ট কেয়ার। হেসে বলল, মিমের জন্য এত কিছু? মিম কি করেছে জানিস? মিম কিছুই করেনি। তোরা সবাই মিলে ওকে ফাঁসিয়েছিস, বিনা অপরাধে ওকে জেলে দিয়েছিস। এর মানে তুই এখনো কিছুই জানিস না? আমি সব জানি। না, কিছুই জানিস না তুই। তোর ওই মিমি ওই দিন আমার ঈশার গলায় ছুরি লাগিয়ে বলেছিল যেন আমি মিমকে বিয়ে করি, নইলে ঈশাকে মেরে ফেলবে। ওই দিন আরেকটু হলে ঈশাকে হারিয়ে ফেলতাম, কিন্তু একটুর জন্য বেঁচে যাই। এর মানে তুই এখনো কিছুই জানিস না? আমি সব জানি। না, কিছুই জানিস না তুই। তোর ওই মিমি ওই দিন আমার ঈশার গলায় ছুরি লাগিয়ে বলেছিল যেন আমি মিমকে বিয়ে করি, নইলে ঈশাকে মেরে ফেলবে। ওই দিন আরেকটু হলে ঈশাকে হারিয়ে ফেলতাম, কিন্তু একটুর জন্য বেঁচে যাই। আমি তোর কথা বিশ্বাস করব ভাবলি কি করে? ওকে, সেই ব্যবস্থাও করছি। জাহিদ, মিমকে নিয়ে আয়। অর্ডার পেতেই জাহিদ গিয়ে মিমকে নিয়ে আসলো। মিমও বারবার রেগে বলছে, ছাড়ো, সাহস তো কম না, আমায় টাচ করিস। তোদের সব কয়টাকে আমি কেটে টুকরো টুকরো করে ফেলবো। নে, এবার তোর মিমকে নিজে জিজ্ঞেস করে নে, আমি সত্যি বলছি নাকি মিথ্যে। মিম সুইটহার্ট, তুমি বলে দাও এরা মিথ্যা বলছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওরাই সত্যি বলছে। আমি মিথ্যা ছিলাম, আর তোকে জাস্ট ইউজ করেছি সকল সম্পত্তি পাওয়ার জন্য। মিমের কথা শুনে তুহিন বাকরুদ্ধ হয়ে যায়। সে ভাবতে পারছে না তার ভালোবাসার মানুষটা তার সাথে এভাবে বেইমানি করবে। কি শুনলে তোর কথা? তুহিন কিছুই বলল না। এতে রিয়ান মুচকি হেসে বলল, ভুল মানুষকে ভালোবাসলে যা হয় আর কি। তোমার বোঝা উচিত ছিল, আর পুলিশ ওকে এমনি এমনি জেলে ঢুকায়নি। অবশ্যই সঠিক প্রমাণ নিয়ে একজন অপরাধীকে অ্যারেস্ট করেছে, আর তুমি সেটা না বুঝে ওকে ছাড়িয়ে আনলে মিথ্যা মায়ার জালে ফেসে। তুহিন এবারও কিচ্ছু বলল না, শুধু ঈশার হাত পায়ের বাঁধন খুলে দিল। ঈশা ছাড়া পেতেই রিয়ানকে গিয়ে জড়িয়ে ধরে। রিয়ান যেন নিজের প্রাণ ফিরে পেল ঈশাকে বুকে নিয়ে। সরি, সত্যি আমার এসব করা উচিত হয়নি। আমি আজই এ দেশ ছেড়ে চলে যাব। পারলে ক্ষমা করিও। তোমরা ভালো থেকো। বলেই চোখ মুছতে মুছতে তুহিন চলে গেল সেখান থেকে। আর মিম সেই তখন থেকে একই কথা বলে যাচ্ছে, সে সব শেষ করে দিবে আর সবাইকে রাস্তায় নামাবে। এগুলো বলে বারবার পাগলের মতো হাসছে। মিমের অবস্থা দেখে আরিফ বলল, বস, একে তো মনে হয় পাগলা গারদে পাঠানো উচিত। আমারও তাই মনে হচ্ছে। একে ভালো মানসিক ডাক্তারের কাছে নিয়ে যাও। ওকে বস। বলেই টেনে হিঁচড়ে মিমকে নিয়ে গেল। আর রিয়ান ঈশার কপালের সাথে নিচের কপাল ঠেকিয়ে বলল, জানো, আর এক মুহূর্তের জন্য মনে হয়েছিল আমি তোমায় হারিয়ে ফেলবো। আমার বর যতদিন আছে ততদিনে আমার কোনো ক্ষতি হবে না। ঈশার কথা শুনে মুচকি হাসল। ঈশা এবার উত্তেজিত কণ্ঠে বলল, তিশা কোথায়? তিশাকে রিয়াদ আগেই বাসায় নিয়ে গেছে। ও আচ্ছা। তো আমরাও যা। তোকে থাকবো নাকি? তুমি চাইলে সারা জীবন থাকতে পারো, আমার কোনো সমস্যা নেই। বাজে কথা না বলে চলুন। চলো। বলেই ঈশাকে নিয়ে বাসায় চলে আসলো। ঈশা বাড়িতে ঢুকে দেখলো তিশা সোফায় হেলান দিয়ে বসে আছে, আর পাশে বসে রিয়াদের মা পানি খাইয়ে দিচ্ছে। আর এক পাশে রিয়ানের মা তিশার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। হঠাৎ রিয়ানের বাবার দরজার দিকে নজর গেল। দেখলো রিয়ান ঈশাকে নিয়ে দাঁড়িয়ে আছে। ঈশা মা, তুই এসেছিস? ঈশাকে দেখে রিয়ানের মা এক প্রকার দৌড়ে এসে ঈশাকে জড়িয়ে ধরলো এবং কেঁদে দিল। জানিস মা, তোর জন্য কতটা চিন্তা করেছি, কতটা ভয় পেয়ে গেছি।
ও মা, এভাবে বাচ্চাদের মতো কাঁদছো কেন বলো তো? এই দেখো, আমি একদম ঠিক আছি এবং তোমাদের কাছেই তো আছি, তাই না? কিছুদিন পর দাদিমা হবা আর এখন বাচ্চার মতো কাঁদছো? রিয়ানের কথায় ঈশা রিয়ানকে জোরে চিমটি কাটলো। রিয়ান এতে হাসলো এবং সাথে সবাই হেসে দিল। কবে যে যাচ্ছ হব আর তর্স হয়েছে না। থাপ্পড় খাবি কিন্তু। রিয়াদ হেসে দিল, তার সাথে সবাইও। আচ্ছা, এগুলো কে করছে কিছু জানতে পেরেছো? একজন করেনি, তাহলে 3 জন। হোয়াট? কে কে? লিজা, তুহিন আর মিম। আবার ওই লিজা? তুই ওই দিন এই মেয়েকে কেন ছেড়ে দিলি? মা, এই লিজা আমার টোপ ছিল আসল বসকে হাতের মুঠোয় আনার জন্য। এই মেয়ে আমার বাসায় থেকে আমার কোম্পানির ফাইল অন্য কোম্পানিতে ফাঁস করেছে। আর আর কি? না, কিছু না। তুই তো ওর উপর নজর রেখেছিলে। হ্যাঁ, নজর রাখার কারণেই তো জানতে পারতাম কখন কি করে, কোথায় যায়। তা ওদের কি করলি? লিজাকে লকআপে ঢুকিয়েছি আর মিমকে হসপিটালে। হসপিটালে কেন? মাও মেন্টালি সিক, আজে বাজে কথা বলে এবং হাসে পাগলের মতো। মানে মিম কি তাহলে? হ্যাঁ, পাগল। আচ্ছা, বাদ দে। যা, রুমে গিয়ে ফ্রেশ হয়ে রেস্ট কর। আমি কিছুক্ষণ পর খাবার পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা মা, চলো। বলে রিয়ান ঈশাকে নিয়ে রুমে চলে গেল। এভাবে আরো 2 দিন চলে গেল। ঈশা এখন মোটেও কিছু খেতে পারে না, খাবারের গন্ধে বমি বমি পায়। রিয়ান জোর করে খাইয়ে দিলেও ঈশা সব বমি করে ফেলে দেয়। রিয়ান এতে অনেকটাই চিন্তিত। প্লিজ খেয়ে নাও। 2 দিন ধরে কিছুই খাচ্ছ না, খেলেও বমি করে সব ফেলে দিচ্ছ। এভাবে চলে তো অসুস্থ হয়ে পড়বে। প্লিজ খাবারগুলো আমার সামনে থেকে নিয়ে যান। ইয়াক, কি বিশ্রী গন্ধ, বমি চলে আসছে। এত ভালো কুকারকে দিয়ে রান্না করালাম, তবু বলছো বিশ্রী? এটা না তোমার ফেভারিট ডিশ? হ্যাঁ ফেভারিট, কিন্তু আজ আমার কাছে বিশ্রী লাগছে। খেতে তো তোমায় হবেই, যতই বাহানা দাও না কেন। বলেই আবার জোর করে খাইয়ে দিতে লাগলো ঈশাকে। ঈশা নাক মুখ খিচে খাচ্ছে। রিয়ানের চেষ্টা এবারও বৃথা। ঈশা আবার সব বমি করে ফেলে দেয়। ওয়াশরুম থেকে রুমে আসতেই ঈশা মাথা ঘুরিয়ে পড়ে যায়। বললে ভুল হবে, পড়ে যাওয়ার আগেই রিয়ান ধরে ফেলে। রিয়ান ঈশার এই অবস্থা দেখে মা মা বলে চেঁচাতে লাগে। রিয়ানের চেঁচানো শুনে রিয়ানের মা দৌড়িয়ে আসে। কি হয়েছে? জানি না মা, খাইয়ে দিলাম। খাবার মুখে দিতেই বমি করে ফেলে দিল, তারপর রুমে আসতেই সেন্সলেস হয়ে গেল। তাড়াতাড়ি ডাক্তারকে কল করে। বলে দিয়েছি, বলেছে কিছুক্ষণের মধ্যে চলে আসবে। ভালো। বলেই রিয়ানের মা গিয়ে ঈশার পাশে বসলো এবং ঈশার হাত তার দুটোর মাঝে নিল। আর ঈশার হাত ডলতে লাগলো। কিছুক্ষণের মধ্যেই ডাক্তার চলে আসলো এবং ঈশার চেক আপ করতে লাগলো। রিয়ান উত্তেজিত কণ্ঠে বলল। ডক্টর, ঈশার কি হয়েছে? ডাক্তার চেক আপ করে হেসে বলল। রিয়ান, মিষ্টি খাও। মানে? আমি দাদু হতে চলেছি, তো মিষ্টি কি খাবো না নাকি? মামা, মানে আমি বাবা হব? হ্যাঁ, ঈশা মা 2 মাসের অন্তঃসত্ত্বা। রিয়ান যেয়ে তার মাকে জড়িয়ে ধরল। মা, শুনেছ আমি বাবা হব? আমি বাবা হতে চলেছি। মা, আমি যে কতটা খুশি তোমায় বলে বোঝাতে পারবো না। রে বাবা, আমরা সবাই আজ খুশি। তা ডক্টর, ঈশা ঠিক আছে তো? হ্যাঁ, তবে না খেতে থাকায় একটু দুর্বল, কিন্তু চিন্তা করবেন না, কিছুক্ষণেই জ্ঞান ফিরে আসবে। থ্যাঙ্কস ডক্টর। ইটস মাই প্লেজার। তা এখন আমি আসি। হ্যাঁ জাহিদ, ওনাকে এগিয়ে দিয়ে এসো। ওকে বস। বলেই জাহিদ ডক্টরকে নিয়ে চলে গেল। রিয়ানের মাও চলে গেল সবাইকে জানাতে। রিয়ানের মা যেতেই রিয়ান যে ঈশার পাশে বসলো। কিছুক্ষণ পর ঈশার সেন্স ফিরে এবং বলতে লাগে। আমার কি হয়েছিল? ঈশাকে কোলে নিয়ে ইচ্ছে মতো ঘুরতে লাগলো খুশিতে। আরে হচ্ছেটা কি, ছাড়ো না আমায়, পড়ে যাবো তো।
আর আমায় এভাবে কোলে নিয়ে ঘোরাচ্ছেন কেন? পাগল হয়েছেন নাকি আপনি? ঈশা, ঈশা, আমি বাবা হতে চলেছি। থ্যাংক ইউ জান আমার লাইফে আসার জন্য এবং আমার জীবনটা খুশিতে ভরিয়ে দেওয়ার জন্য। বলেই ঈশাকে কোল থেকে নামিয়ে বসিয়ে দিল এবং ঈশার কপালে একটা চুমু দিল। রিয়ান ঈশার পেটে হাত দিয়ে বলল, এখানে রয়েছে আমাদের অস্তিত্ব, আরেকটা প্রাণ। ঈশার খুশিতে চোখে পানি চলে আসে। রিয়ান মুচকি হেসে ঈশার চোখের পানি মুছে দেয়। তখনই দরজায় নক পড়ে। রিয়ান গিয়ে দরজা খুলে দেয়। তিশা, রিয়াদের মা এসেছে। রিয়াদরা শপিং এ গিয়েছিল। বাবা, ফাইনালি খালামণি হব। থাম তো তোরা। তা ঈশা মা, এখন কেমন আছো? জি আন্টি, ভালো। এখন কিন্তু বেশি বেশি খেতে হবে এবং নিজের খেয়াল রাখতে হবে। হুম। আচ্ছা, তুমি রেস্ট নাও কেমন? আমরা যাই। আচ্ছা আন্টি। তারপর রিয়াদ, তিশা আর রিয়াদের মা চলে গেল। এভাবেই ওদের দিন কাটতে লাগলো। ঈশার খুব খেয়াল রাখছে রিয়ান এখন থেকেই। হলুদের দিনও ঈশাকে যেতে দেয়নি আর নিজেও চায়নি। গান বাজনায় ঈশার মাথা ব্যথা হয় বলে 1 সেকেন্ডের জন্যও গান ছাড়তে দেয়নি রিয়ান। রিয়ানের কাণ্ডে রিয়াদও গাল ফুলিয়ে বসে আছে। একে তো রিয়ান ফাংশনে আসেনি, আর দ্বিতীয়ত গান ছেড়ে আনন্দ করতে পারছে না। পুরো নিরামিষের মতো লাগছে রিয়াদের কাছে। ঈশাও গাল ফুলিয়ে বসে আছে। রিয়ান ঈশাকে যেতে দেয়নি তার বেস্তুর বিয়েতে। যতই গাল ফুলিয়ে থাকো না কেন, আমি তো তোমায় যেতে দিচ্ছি না। এমন করেন কেন আপনি? আপনি গেলে কি এমন হবে? যতই তেল মালিশ করো না কেন, কোনো লাভ নেই, বুঝলে? আমি কোনো তেল মালিশ করছি না ওকে। আই নো জান, তুমি যেতে পারবে না। আপনি আমি কি? খুব খারাপ। সেটাও আমি জানি। ঈশা আর কিছুই বলল না। বিয়েও হয়ে গেল। তিশা আর রিয়াদের কিন্তু ঈশা আর রিয়ান অ্যাটেন্ড করেনি। তিশা তো বলেই দিয়েছিল ঈশা না থাকলেও সে বিয়ে করবে না। তবুও রিয়ান ঈশাকে নিয়ে যায়নি। রিয়ানের বাবা মা তো ছেলের পাগলামি দেখে অবাক। তারা ভাবতে পারেনি রিয়ান ঈশার জন্য এতটা পাগল হবে। আস্তে আস্তে দিন যেতে লাগলো। সময়ের সাথে সাথে ঈশাও অনেক বদ মেজাজি এবং খিটখিটে টাইপের হয়ে যায়। অল্পেতেই রেগে যায়। এতে রিয়ান একদমই বিরক্ত না। রিয়ান হাসি মুখে ঈশার রাগ জেদগুলো মেনে নিচ্ছে। ঈশাও অনেকটাই খুশি এরকম একটা কেয়ারিং বর পেয়ে। মাঝে মাঝে তো রিয়ান বলে তার রাজকুমারী হবে, আবার ঈশা বলে না ছেলে। এই নিয়ে অনেক সময় দুইজনই ঝগড়া করে কাটিয়ে দেয়। একটা কথা বলে রাখছি, মিমি ছিল আসল ভিলেন। সে তুহিনকে দিয়ে প্রথম থেকেই করিয়েছে নিজের স্বার্থ অর্জনের জন্য। আশা করছি বুঝতে পেরেছেন। 7 মাস পর রিয়ান পায়চারি করছে অপারেশন থিয়েটারের সামনে। বেচারা ঘেমে একাকার। রিয়ানের মা বাবা, রিয়াদ, তিশা, রিয়াদের মা বাবা, ঈশার মা বাবা সবাই আছে। সবাই চিন্তিত, কিন্তু রিয়ান একটু বেশি। কিছুক্ষণ পরই তার কোনো বাচ্চার কান্নার শব্দ এলো। একটি নার্স তোয়ালে করে একটা সাদা ফুটফুটে বাচ্চা নিয়ে আসে। কনগ্রাচুলেশন, আপনার মেয়ে হয়েছে। নার্স রিয়ানের কোলে বাচ্চাটাকে দিল। রিয়ানের খুশিতে চোখ দিয়ে পানি বেরিয়ে গেল। পুরোই রিয়ানের প্রতিচ্ছবি। রিয়ান মন ভরে তার রাজকন্যাকে দেখছে। বেবিও তার বাবার দিকে তাকিয়ে আছে। এটা দেখে রিয়ান হাসল, কারণ এভাবেই ঈশা রিয়ানের দিকে তাকায়। রিয়ান বেবির কপালে চুমু দিল। আপনার ওয়াইফকে কেবিনে শিফট করা হয়েছে, চাইলে দেখা করতে পারেন। থ্যাঙ্কস। বলেই ঈশার কেবিনের দিকে ছুটল রিয়ান। কেবিনে গিয়ে দেখল ঈশা এখনো চোখ বন্ধ করে আছে। রিয়ান তার বাবুকে দোলনায় শুইয়ে ঈশার পাশে গিয়ে বসল এবং ঈশার এক হাত ধরল। ঈশার হাতে কারো ছোঁয়া পেতেই চোখ খুলল। আমার বেবি? রিয়ান মুচকি হেসে দোলনা থেকে বেবিটাকে নিয়ে ঈশাকে দেখালো। আমার কোলে দিন প্লিজ। রিয়ান ঈশার কোলে বেবিটাকে দিল। ঈশার কোলে আসতেই বেবি খিলখিল করে হাসছে। ঈশার চোখে জল আর ঠোঁটে হাসি। রিয়ানও গিয়ে ঈশার পাশে বসল। দেখেছেন, পুরো আপনার মতো হয়েছে। মেয়েটা কার দেখতে হবে না? ঈশা হেসে দিল রিয়ানের কথায়।
তবে চোখ দুটো আর হাসিটা তোমার মতোই। হুম। বলেই ঈশা তার মেয়ের এক হাতে ঠোঁটের পরশ দিল। লিজার ওই নেশার ঔষধ মেশানোর ফল। মানে? ওই দিন তোমার সাথে ওইসব নিজ ইচ্ছাই করিনি। লিজা আমার পানির সাথে ড্রাগস মিশিয়েছিল তোমার থেকে আলাদা করার জন্য। আগে বলেননি কেন? ভুলে গেছি। হুম। ঈশার মুখ বাঁকা দেখে রিয়ান হাসল। একে একে সবাই আসলো দেখা করতে। তা কি নাম দিবি আমাদের পরিটার? রাইফা শাহ। রিয়ান মুচকি হাসল। ভালোবাসাগুলো বেঁচে থাকুক এভাবেই। রিয়ান আর ঈশা এবং তাদের ছোট্ট পরিটা ভালো থাকুক।